ভারত যদি আমাদের ক্ষতি করে আমরাও পাল্টা ব্যবস্থা নিব। এবং এই যে এটা বিধাতা কর্তৃক আমাদের সুযোগ করে দেওয়া হয়েছে। চীন আমাদেরকে সেই ভূরাজনৈতিক যে চারদিক থেকে ভারত বেষ্টিত, আর নেইবার পাল্টানো যায় না, কিন্তু বিধাতা আমাদেরকে এমন একটা নেইবার এনে দিয়েছে চীন, যেই চীন ভারতের অ্যাডভার্সারি, ভারতের সাথে সম্পর্ক নয়। এবং আমরা কূটনীতির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যতদূর সম্ভব চীনের সাথে এখন সময় এসছে একটা আস্থার সম্পর্ক গড়া। পাকিস্তান ঠিক যেমনি গড়েছে, পাকিস্তান তো আমেরিকার ক্লোজেস্ট অ্যালাই, নন নেট। আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে চীনকে আশ্বস্ত করা উচিত, যেটা যে আপনাদের যদি ভূমিগত পরিবর্তন, টেরিটোরিয়াল রিঅ্যাডজাস্টমেন্ট করার প্রশ্ন থাকে, তাহলে বাংলাদেশ আপনাদের সাথে থাকবে। এটা যদি ভারত শুনে, ভারতের জন্য দ্বিতীয় শক এফেক্ট হবে। প্রথম শক এফেক্ট ছিল এই যে এই বিপ্লবটা ঘটা। সেকেন্ড শক এফেক্ট দরকার, হ্যাঁ বাংলাদেশ এখন চীনের সাথে আমাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে, হইচই করবে, হুমকি দিবে, তারপর পায়ে ধরবে বাংলাদেশ। আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী, উনি তো ভারতে রয়েছেন এখন। আমাদের তাকে ভারত থেকে বিচারের আওতায় আনার জন্য, আমরা ভারত থেকে তাদেরকে ফেরত আনার জন্য আমরা যেখানে মানে চিঠি দেওয়া হচ্ছে বা দেন দরবার চলছে, এমনই একটি বাস্তবতা। আজকে যখন আমরা কথা বলছি, অবশ্য আজকের দিনটি শেষ হয়ে গেছে, এই সময়ে আবার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। তাদের এই ইন্টারনাল কিছু পলিসির কারণেই সেটি করা হয়েছে, যে ভিসার মেয়াদ না বাড়িয়ে রাখা সম্ভব নয়। তো এই বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন, আসলে কোন দিকে যাচ্ছে বা কি বার্তা দিচ্ছে তাতে? ধন্যবাদ। দেখুন, এই ক্ষেত্রে আমরা যদি একটা বিশ্বাস করে থাকি নিজের উপর, যে পৃথিবীর অষ্টম বৃহৎ জনসংখ্যা বেষ্টিত দেশ হিসাবে আমরা নেহায়েত কিন্তু ছোট দেশ না, আমরা বড় দেশ। এবং আমরা প্রথম 40টা দেশের মধ্যে রয়েছে অর্থনীতির দিক থেকে। কিন্তু সেই তুলনায় 15 বছর আমাদের পররাষ্ট্র নীতিতে কোনো রকমের অ্যাক্টিভিজম ছিল না, যে অ্যাসার্টিভনেস, সামরিক শক্তিকে আরও বেগবান করা। এবং অন্যান্য পার্শ্ববর্তী ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মায়ানমারের মতো দেশও কিন্তু তাদের সামরিক শক্তি দেখিয়েছে। আমাদের যেটা করা উচিত ছিল এবং যেটা এখনও সম্ভব, সেটা হচ্ছে ভারতকে এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়া যেখানে আমরা ভীত না হয়ে সাহসিকতার সাথে অগ্রসর হই। এবং সেটা কি, সেটা আমি চাই, আমার যে চিন্তা একজন নিরাপত্তার ছাত্র হিসাবে আমি মনে করি যে এই যে 20 তারিখের দিকে আমাদের পররাষ্ট্রনীতি উপদেষ্টা বেইজিং যাচ্ছেন এবং তিনি দাবি করছেন যে একটা কার্যকর সম্পর্ক গড়ে তুলবেন, যে শুধু অর্থনৈতিক নির্ভরশীলতা না, সেখানে ভূরাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটটা সামনে আনবেন। সেখানে আমার মনে হয় চীনের সাথে আমাদের যথাযথ সামরিক নিরাপত্তা চুক্তি যাওয়া উচিত, যেখানে আমরা এই যে দীর্ঘ 15 বছর আমরা বলেছি যে চীন ভারত প্রশ্নে আমরা নিউট্রাল থাকব, সেই নিউট্রাল থাকার মতো পরিস্থিতি এখন আর নাই। ভারত কার্যকরভাবে বাংলাদেশ মায়ানমার প্রশ্নে সরাসরি মায়ানমারের পক্ষ নিয়েছিল, মায়ানমারকে 2টা সাবমেরিন দিয়েছে, তারপর ম্যারিটাইম বাউন্ডারি নিয়ন্ত্রণ করার সময় ভারতীয়কে পাঠিয়েছে সেখানে, ওই যে বিচারক হিসাবে, মায়ানমারের পক্ষে বিচারক হিসাবে। এবং প্রত্যেকটা বিষয়েই কিন্তু বাংলাদেশের বিপক্ষে ভারতের অবস্থান ছিল নেইবার্সগুলোর প্রশ্নে। ঠিক একইভাবে যেখানে ভারতের জাতীয় স্বার্থ এভাবে কাজ করেছে, আমাদেরকে পূর্ণাঙ্গ সমর্থন দিতে হবে। আমরা নিউট্রালিটির পথ থেকে সরে যেয়ে আমাদের এখন সময় এসেছে একটা পক্ষ নেয়া, কেননা এখানে আমাদের অস্তিত্বজনিত প্রশ্ন। ভারতকে যদি আমরা চাই যে ভারত আমাদের এই শেখ হাসিনা সহ অন্যান্য দুর্বৃত্ত যারা পালিয়েছে তাদেরকে ফেরত দেবে, তাহলে ভারতকে বাধ্য করতে হলে তাদের জন্য এমন প্রিকন্ডিশন গড়ে তুলতে হবে যে তোমরা যদি এইসব পদক্ষেপ না নাও, হাসিনাকে না পাঠাও, তাহলে আমরা কিন্তু আরও অনেক দূর যাব। কিন্তু অনেক দূরের আগে কিছু দূর যাওয়ার যে বাস্তব আমাদের ভূরাজনৈতিক অ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে এরকম যে আমরা চীনকে নিশ্চয়তা দিব যে চীন তার যে এই হিমালয় অঞ্চলে তার যে ভূমিগত ও অ্যাম্বিশনগুলো রয়েছে, সেই বিষয়গুলোয় আমরা চীনকে যতদূর সম্ভব সহযোগিতা করব।
এই অবস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ধরেন ডোকলাম ভ্যালিতে আমাদের ঠিক উত্তরবঙ্গের উত্তর দিকে প্রায় 130 মাইল উত্তরে চীন ডোকলাম পর্যন্ত চলে এসেছে। ভারত এতখানি দুর্বৃত্তায়নের পথ বেছে নিয়েছে যে তারা বাংলাদেশকে হুমকি দেয় যে শিলিগুড়ি করিডোরকে নিশ্চিত করার জন্য প্রয়োজনে আমরা বাংলাদেশের 50 কিলোমিটার দখল করে নিব। তারা বাংলাদেশের কাছ থেকে রাস্তা চায়, সামরিক কাজে ব্যবহার করতে চায়। এই যে এই দুঃসাহস হয়েছে এই গত হাসিনার রেজিমে, যে ভারত অ্যাবসলিউটলি একটা অবাস্তব গ্রিড, যেখানে চীনের প্রতি আমাদের একটা অনেক কষ্টের অনেক চেষ্টার মাধ্যমে চীনের আস্থা অর্জন করেছি আমরা। জিয়াউর রহমানের সময়, প্রেসিডেন্ট এরশাদের সময় চীন কিন্তু সহজে কাউকে বন্ধু হিসাবে বিশ্বাস করে না। জিয়াউর রহমানের অনেক চেষ্টা করে চীনের সাথে আমাদের এই যে সামরিক সম্পর্ক আমরা গড়ে তুলেছি, হাসিনা সেটাকে ধূলিসাৎ করে দিয়েছে, চীনকে তিস্তার ব্যাপারেও ডাকে নাই। ভারত আবার পাল্টা বলছে যে শিলিগুড়ি করিডোরের সাথে বাংলাদেশ টেরিটরি তারা দরকার হলে তাদের নিয়ন্ত্রণ, এটা কিন্তু গোপন চুক্তি করছে হাসিনার সাথে, যার কারণে তারা হাসিনাকে পাঠাতে চায় না বাংলাদেশে। এই জন্যে আমাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে চীনকে আশ্বস্ত করা উচিত, যেটা যে আপনাদের যদি ভূমিগত পরিবর্তন, টেরিটোরিয়াল রিঅ্যাডজাস্টমেন্ট করার প্রশ্ন থাকে তাহলে বাংলাদেশ আপনাদের সাথে থাকবে। এটা যদি ভারত শুনে, ভারতের জন্য দ্বিতীয় শক এফেক্ট হবে। প্রথম শক এফেক্ট ছিল এই যে এই বিপ্লবটা ঘটা। সেকেন্ড শক এফেক্ট দরকার, হ্যাঁ বাংলাদেশ এখন চীনের সাথে আমাদের বিপক্ষে অবস্থান নিচ্ছে, হইচই করবে, হুমকি দিবে, তারপর পায়ে ধরবে বাংলাদেশের। বিশ্বাস করেন, দিস ইজ ডিপ্লোমেসি। তারপর আমাদের সেকেন্ড স্টেপ হবে, কেন তারা তো রোহিঙ্গাদেরকে রোহিঙ্গা বলে ডাকে না, তারা এদেরকে কি বলে ডাকে? ওই বাঙালি মুসলমান, হ্যাঁ বার্মিজ মুসলিমস বলে, ওই মায়ানমারকে খুশি করতে। ভালো কথা, তোমাদের জাতীয় স্বার্থে সেটা বলতে চাও বলো, তাহলে আমাদেরও বলা উচিত। অরুণাচল প্রদেশকে আমরা কেন অরুণাচল প্রদেশ বলবো? আমরা সেটাকে ডাকবো দক্ষিণ তিব্বত। এখন থেকে চীনকে আমাদের আশ্বস্ত করা উচিত যে তোমরা এটাকে দক্ষিণ তিব্বত বলো, আমরা তোমাদের প্রতি সম্মান জানিয়ে এটাকে ডাকবো দক্ষিণ তিব্বত। এই ধরনের আমি মনে করি যে আগামী 20 তারিখে যদি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা চীনের সাথে এগুলো, আমি তো একজন জনমত রিপ্রেজেন্ট করি, আমি একজন বুদ্ধিজীবী, আমার তো কোনো ডিসিশন মেকিং পাওয়ার নাই। আর পররাষ্ট্র মন্ত্রণালয় কি যোগাযোগ হচ্ছে, স্যার একজন প্রাক্তন অত্যন্ত স্বনামধন্য কূটনীতিক ছিলেন, ও তারও চিন্তা, ওনারও চিন্তা রয়েছে স্বতন্ত্র। আমি আমার মতো করে কিছুটা হলেও আমি জানি যে আমি একটা জনমত রিপ্রেজেন্ট করি। এবং যেহেতু ভবিষ্যতে বিএনপিরও আগামী দিনের রাজনীতিতে, রাষ্ট্রীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আশা করি, সেখানে আমিও মনে করি যে বিএনপির চিন্তাধারার সাথে আমার চিন্তাধারার একটা সম্পৃক্ততা আছে, কেননা তারা আমাকে আমার চিন্তাধারা জানতে চেয়েছে বিভিন্ন অনুষ্ঠানে। সুতরাং আমি মনে করি যে আপনি চীনের থেকে নিউট্রাল থাকবেন, এই পলিসি অবাস্তব। আপনাকে একটা পক্ষ নিতে হবে, আপনি একটা গুরুত্বপূর্ণ ইকোনমিক অ্যাক্টর। চীনের উপর আমাদের প্রচুর ডিপেন্ডেন্স রয়েছে ভবিষ্যতে আমাদের উন্নয়নে। এই যে আমাদের অর্থনৈতিক এখন একটা বিরাট চাপের মুখে পড়েছি, সেখানে চীনের মতো কোনো গুরুত্বপূর্ণ দেশ আর কোনো দেশই নয় আমাদের অর্থনৈতিক ও সামরিক সহযোগিতায়। এদিক থেকে আমার চিন্তাধারা হচ্ছে যে যতদূর সম্ভব চীনের উপস্থিতি দরকার বঙ্গোপসাগরে। দেখেন আমাদের জলসীমার ভেতর থেকে ভারতের কোস্ট গার্ড আমাদের 90 জন ফিশারম্যানকে 2টা জাহাজ ধরে নিয়ে গেছে, একদম প্রমাণিত। আমাদের কিন্তু ফিশিং বোটস ওদের এরিয়াতে যায়নি, আমাদের পরিসীমানায় ছিল। তারপর ওই যে রামপাল নামে একটা বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে রাখছে, আসলে এটা ওরা ব্যবহার করতেছে তাদের নেভাল মনিটরিং স্টেশন হিসাবে। সেখানে সমস্ত প্রাণী মরে যাচ্ছে, এই টেলিভিশনে আমরা দেখেছি। ওইখানকার যে যারা থাকে, বসবাস করে, বলে কোনো মাছ নাই নদীতে, গাছপালাগুলো আস্তে আস্তে পাতা ঝরে পড়ছে, বিষাক্ত পদার্থ ফেলা হচ্ছে। মানে ভারত আমাদের এই রামপাল ওই জায়গাটা, সুন্দরবনের জায়গাটা পুরাপুরি ইকোলজি ধ্বংস করে দিচ্ছে। আমরা কতদিন এই ধ্বংসকে অ্যালাউ করব? আমি তো মনে করি গত 3 মাসে উচিত ছিল আমাদের ছাত্রদের ইনিশিয়েটিভ নিয়ে ওই রামপাল প্রজেক্ট ইমিডিয়েটলি বন্ধ করো,
কি হতে পারতো, কি ক্ষতি পড়তো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে এমন একটা সাইকোলজি গড়ে উঠেছে গত 15 বছরের কারণে, যে এমনকি পররাষ্ট্র নীতি উপদেষ্টা, উইথ অল ডিউ রেসপেক্টস, তিনি বলে ভারতের সাথে আমরা সংখ্যা দেখলেই বোঝা যায় কতখানি আমাদের নির্ভরশীল, কতখানি আমাদের তেল, বেগুন, পেঁয়াজ, আলু কিনতে হয়, আরও কত কিছু কিনতে হয়, ভারতের সংখ্যাই বলে দেবে ভারতকে উপর আমরা নির্ভরশীল। আরে এটা কি, আপনার এমন কি চাউল, ডাল, আলু আর কি এমন কিনতে হয় যেটা আপনি অন্য দেশ থেকে একটু অসুবিধা হবে? অল্টারনেটিভ যে সাপ্লাই চেইন সেটি কি মানে সার্চ করার এখনই তৈরি হয়েছে না? অল্টারনেটিভ তো হয়েছে, কিন্তু ভারতকে আপনি তোষামত করে কেন আদায় করবেন? ভারত যদি আমাদের ক্ষতি করে আমরাও পাল্টা ব্যবস্থা নিব। এবং এই যে এটা বিধাতা কর্তৃক আমাদের সুযোগ করে দেওয়া হয়েছে। চীন আমাদেরকে সেই ভূরাজনৈতিক যে চারদিক থেকে ভারত বেষ্টিত, আর নেইবার পাল্টানো যায় না, কিন্তু বিধাতা আমাদেরকে এমন একটা নেইবার এনে দিয়েছে চীন, যেই চীন ভারতের অ্যাডভার্সারি, ভারতের সাথে সম্পর্ক নয়। এবং আমরা কূটনীতির যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যতদূর সম্ভব চীনের সাথে এখন সময় এসছে একটা আস্থার সম্পর্ক গড়া। পাকিস্তান ঠিক যেমনি গড়েছে, পাকিস্তান তো আমেরিকার ক্লোজেস্ট অ্যালাই, নন নেটো অ্যালাই, কিন্তু চীনের সাথে তো ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে। কাজেই আমরা এটা ভয় পাওয়া উচিত না যে আমেরিকাকে আমরা অখুশি করে দিচ্ছি। আমেরিকা ঠিকই বুঝবে, আমাদের ডায়লামাটা আমেরিকানরা বোঝে। জি, আমেরিকানরা আমি জানে। জনাব মোফাজ্জল করিম, যে বিষয়টি বলছে চীন প্রসঙ্গে, সেটির বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে সেটি বলবেন। পাশাপাশি আরেকটি বিষয় এখানে কাজ করে কিনা, সেটি হচ্ছে ভারত যেহেতু বিশাল জনগোষ্ঠীর একটা দেশ, সেখানে অভিবাসী যারা রয়েছে তারাও ভারতের জন্য একটা সফট পাওয়ার যদি আমি বলি, কারণ বিশ্বের নানা দেশে তাদের বংশোদ্ভূত নাগরিকেরা রয়েছে বিভিন্ন জায়গায়, এবং সামাজিক এবং রাজনৈতিক কাঠামোতে প্রভাব বিস্তার করতে পারে। এইরকম সফট পাওয়ারও কিন্তু আছে। ইতিমধ্যে আমরা দেখেছি ঋষি সুনাক বলি, কমলা হ্যারিস বলি, বা এখনও বিভিন্ন জায়গায় ট্রাম্প প্রশাসনে, সব জায়গাতে। তো সেই জায়গাগুলোকে আসলে আমাদের দেশের কূটনৈতিক কিভাবে হ্যান্ডেল করে সেই বিষয়গুলোকে আসলে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ তাদেরও তো এই বাংলাদেশকে ভারত যেভাবে চিত্রিত করতে চায়, যদি বহির্বিশ্বের তাদের যে সফট পাওয়ার যাদেরকে বলছি তারাও যদি সেই একইভাবে চিত্রিত করে, তাহলে তো আমাদের জন্য নেতিবাচক প্রভাব। না, এটা আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না। এরকম যদি হয় তাহলে তো আমাদের মতো এরকম পৃথিবীতে শত শত ছোট বড় অনেক অনেক দেশই আছে, ছোট ছোট দেশ আছে যাদের এরকম বহির্বিশ্বে ওই কমলা হ্যারিস ইত্যাদি নাই। তারা কি সবাই তাহলে পরে এসে সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে নাকি বড়দের? ন, আমাদের যেটুকু আছে সেটুকু নিয়ে আমরা সন্তুষ্ট বটে, বুঝতে পারছেন? এবং সেখানে আমাদের ওই ভারতের বিভিন্ন জায়গায় তাদের লোকজন আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, সেটা জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোই হোক বা অন্য ওয়ার্ল্ড ব্যাংকেই হোক, হ্যাঁ, কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে। সো হোয়াট, সেটা তোমাদের লোকজন আছে ভালো। আমারও, তোমার যদি 100 জন থাকে, আমার নয় 10 জন আছে, ঠিক আছে, কিন্তু এগুলা নিয়ে কোনো গর্ব করারও কিছু নাই, এগুলা নিয়ে কোনো বাগাড়ম্বরের দরকার নাই। দরকার যেটা না, হচ্ছে সেই বিষয়গুলো বিবেচনায় রেখে আমাদের যারা কূটনৈতিক রয়েছে, মানে কূটনৈতিক বিষয়গুলো আমরা যখন হ্যান্ডেল করব তখন সেটিও বিবেচনায় রাখবার সুযোগ আছে। কোনটা যে ওরা ওদের শক্তি, আমি এটা ওদের কোনো শক্তি বলে আমি মনে করি না। আচ্ছা, পরিষ্কার কথা, তাদের শক্তি যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের দিল্লি কেন্দ্রিক, তাদের সাউথ ব্লক, মোদি সাহেবের শক্তি যেটা আর কি, সেটাই তাদের শক্তি। বাইরে এরকম থাকতে পারে, তাহলে পরে তো ইয়েদের, জাপানিদের বা চাইনিজদের, বিশেষ করে চাইনিজদের তো অনেক অনেক ইয়ে আছে এরকম, বাইরে বহির্বিশ্বে আছে, লোকজন আছে। সো হোয়াট। তো এখন কথা হচ্ছে, যেটা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন অধ্যাপক সাহেব আর কি, চায়নার বিষয়টা, চায়নার বিষয়টা আর কি। হ্যাঁ, চায়না আমাদের একদম নিকটতম না হলেও নিকট প্রতিবেশী তো বটেই। তো নিকটতম যিনি, তিনি যখন এরকম একটা মনোভাব পোষণ করেন আমাদের সমাজে, তিনি গ্রাস করিবেন, তিনি আলিঙ্গন করবেন না, গ্রাস করবেন, তাহলে পরে যে আমার আর একটু দূরের খালাতো ভাই, একদম মায়ের পেটের ভাই না, খালাতো ভাই, তাহলে মায়ের পেটের ভাইকে আপাতত ভুলে গিয়ে খালাতো ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক করতে হবে। কারণ আমার ভাই যখন আমাকে ধ্বংস করতে চায় বা আমার উন্নতি চায় না, তাহলে আমার
কাজিন যে ফার্স্ট কাজিন, চাচাতো ভাই বা খালাতো ভাই বা মামাতো ভাই, তার সঙ্গে আমার সম্পর্ক করতে হবে। এবং সেই কাজিন সে যখন শক্তিশালী এবং তার একটা পরাশক্তি বলে বা ইয়েতে বিশ্ব দরবারে তার একটা মর্যাদা আছে, শক্তি আছে, প্রদর্শন করার মতো শক্তি আছে, ঠিকই আছে। আই ফুললি এগ্রি উইথ হিম, প্রফেসর সাহেবের যে অ্যানালাইসিসটা আর কি।